সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আজকে এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রভাষক, ইতিহাস বিভাগ, আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তোমরা মনোযোগ দিয়ে এটি শুনবে। আমি তোমাদের ওপেনিং ক্লাসেই প্রথমে আলোচনা করেছিলাম ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন এবং তাদের আধিপত্য প্রতিষ্ঠার যে কৌশলটা ছিল এবং চূড়ান্তভাবে এখানে আধিপত্য প্রতিষ্ঠা লাভ করেছিল ইংরেজরা, তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের 1764 সালের বক্সারের যুদ্ধ নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। তোমরা একটি বিষয় জেনে রাখবে যে 1757 সালে পলাশির যুদ্ধের পরবর্তী সময়ে নবাব সিরাজউদ্দৌলার পতন এবং মীর জাফরের ষড়যন্ত্রের মধ্য দিয়ে যে পলাশির যুদ্ধে নবাবের পরাজয় এবং তৎপরবর্তীতে মীর জাফরের ক্ষমতায় আরোহণ এবং তারপরে মীর জাফর নামে মাত্র একজন সম্রাট হন এবং এই মীর জাফর পরবর্তী সময়ে ক্ষমতায় আসে মীর কাসিম। মীর জাফরের জামাতা ছিলেন মীর কাসিম। মীর জাফরের মেয়ে ফাতেমাকে বিয়ে করেন মীর কাসিম এবং নবাব আলিবর্দী খান সহ নবাব সিরাজউদ্দৌলার সৈন্যবাহিনীতে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন এই মীর কাসিম। সেজন্য নবাবের পরিবারে সহ এবং নবাবী শাসন আমলে এই মীর কাসিমের একটি আধিপত্য বিরাজমান ছিল। তারই ধারাবাহিকতায় এই মীর কাসিম 1760 থেকে 1764 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। মীর কাসিম একজন স্বাধীনচেতা শাসক ছিলেন। তার স্বাধীনতার প্রতি মোহ এবং স্বাধীনচেতা আচরণই ইংরেজদের সঙ্গে তার বৈরী মনোভাব এবং বৈরী পরিবেশের সৃষ্টি করেছিল, যেটার মধ্য দিয়ে ইংরেজদের সাথে তার যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। আমরা বক্সারের যুদ্ধ আমি বোর্ডে লিখছি তোমাদের। বক্সারের যুদ্ধ 1764 সালে হয়েছিল। এই বক্সারের যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের কারণ, ঘটনা, ফলাফল এগুলো আমি আজকে তোমাদের সামনে সংক্ষেপে আলোচনা করব। বক্সারের যুদ্ধ হঠাৎ করেই আসে নাই। বক্সারের যুদ্ধ আসার পিছনে বেশ উল্লেখযোগ্য কিছু কারণ ছিল। আমি তোমাদের একটু আগেও বললাম যে এই বক্সারের যুদ্ধ শুধুমাত্র নবাবের স্বাধীনচেতা আচরণের জন্যই এবং তার দেশপ্রেমের জন্যই বক্সারের যুদ্ধ হয়েছিল। আর এই বক্সারের যুদ্ধের মধ্য দিয়েই ব্রিটিশরা, বিশেষ করে ইংরেজরা, এখানে ভারতবর্ষে তাদের শাসন প্রতিষ্ঠার, কোম্পানির শাসন প্রতিষ্ঠার একটা মাইল ফলক হিসেবে এই বক্সারের যুদ্ধ ভূমিকা পালন করছে। বক্সারের যুদ্ধ 1764 সালে হয়েছিল, কিন্তু তার আগে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনাও ছিল, যে ঘটনাগুলোর মধ্য দিয়েই বক্সারের যুদ্ধ শুরু হয়। আমি প্রথমেই তোমাদের বক্সারের যুদ্ধের কারণগুলো একটি একটি করে আলোচনা করব। কয়েকটি কারণ তোমরা এগুলো নোট করে নিতে পারো অথবা তোমরা এগুলো এই ভিডিওটি বারবার টেনে নিয়ে দেখবে এবং জানার চেষ্টা করবে যে এই বক্সারের যুদ্ধের মূল কারণগুলো কি ছিল। আমি লিখতেছি, তোমরা দেখো।
বক্সারের যুদ্ধের কারণ, প্রথম কারণটি যেটি আমি আলোচনা করব, তোমার প্রথম কারণ বা 1 নম্বর কারণ, প্রথম কারণটা এখানে যেটি ছিল, নবাবের আর্থিক সচ্ছলতা। মীর জাফর যখন ক্ষমতায় এসেছিলেন, ইংরেজদের বিভিন্ন দুষ্ট চিন্তা চেতনা, কূটকৌশলের কারণে আর্থিক কোষাগারে ব্যাপক ঘাটতি দেখা দেয়। মীর কাসিম ক্ষমতা আসার পরপরই এই আর্থিক সচ্ছলতা এবং কোষাগারের আর্থিক মান বৃদ্ধির জন্য তিনি সচেষ্ট হন। এই ক্ষেত্রে তিনি কয়েকটি কাজ করেন। তিনি প্রথমেই ইংরেজদের কি করেন, ইংরেজদের সাথে তার শ্বশুরের মীর জাফরের যে চুক্তিগুলো ছিল, সেই চুক্তি মোতাবেক ইংরেজদের দেনা পাওনা পরিশোধ করার চেষ্টা করেন। এখানে মূল কারণ যেটা হলো আর্থিক সচ্ছলতা আনয়ন। আর্থিক সচ্ছলতা আনয়ন আর ইংরেজদের সাথে চুক্তির টাকা পরিশোধ। ইংরেজদের সাথে চুক্তির টাকা পরিশোধ, এই চুক্তির টাকা পরিশোধের জন্য তিনি বর্ধমান, মেদিনীপুর আর চট্টগ্রাম, এই 3টা ডিস্ট্রিক্ট বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রাম, এই যে আমি একটু আগে তোমাদের বললাম যে একটি চুক্তি ছিল, এই চুক্তি মোতাবেক যে ঋণ পরিশোধের তার যে একটি প্রয়াস, তার মধ্যে একটি ছিল বর্ধমান, মেদিনীপুর এবং চট্টগ্রাম, এই 3 ডিস্ট্রিক্টের রাজস্ব ভার আদায়ের দায়িত্ব ইংরেজদের হাতে তিনি ছেড়ে দেন। কার হাতে? ইংরেজদের হাতে। ইংরেজদের হাতে এই রাজস্ব আদায়ের দায়িত্ব ছেড়ে দিয়ে দেন। এছাড়াও তিনি আর্থিক সচ্ছলতা আনয়নের জন্য বেশ কিছু কাজ করেছিলেন। তার মধ্যে ছিল, আগের যেসব নবাব ছিল, সেই নবাবদের আমলে যেসব জমিদাররা, অভিজাত জমিদাররা এই খাজনা এবং কর দিতে অনীহা প্রকাশ করছিল, তাদের বিরুদ্ধে তিনি অভিযান পরিচালনা করেন এবং তাদের সম্পত্তি সহ বাজেয়াপ্ত করেন। এর মধ্য দিয়েই তিনি তার আর্থিক কোষাগার এবং অতিরিক্ত কর আরোপের মধ্য দিয়ে, ব্যয় কমানোর মধ্য দিয়ে তিনি তার কি করেন, তার এই রাজস্ব কোষাগারের সম্পদ বৃদ্ধির জন্য প্রয়াস চালান। আর এটি ইংরেজদের চোখে চক্ষুশূল হয়েছিল, যেটা বক্সারের যুদ্ধের একটি অন্যতম কারণ। এরপরে আমরা যাব দ্বিতীয় কারণে। এরপরে আমরা যাব দ্বিতীয় কারণ। বক্সারের যুদ্ধের দ্বিতীয় কারণ যেটি ছিল, সেটি হলো এখানে নবাব যেটি চেয়েছিলেন, সেটি হচ্ছে নবাব ইংরেজদের আধিপত্য, প্রশাসনিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, এমনকি সামরিক ক্ষেত্রে তিনি চেয়েছিলেন ইংরেজদের আধিপত্যটাকে খর্ব করতে। আর এজন্য তিনি বেশ কয়েকটি পদক্ষেপ নেন। আমরা তাহলে তৃতীয় কারণ যেটা জানবো, ইংরেজদের আধিপত্য, প্রশাসনে ইংরেজদের আধিপত্য খর্ব করা।
প্রশাসনে ইংরেজদের আধিপত্য খর্ব করা। এজন্য তিনি কি করছিলেন, বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হলো তিনি রাজধানী স্থানান্তর করেন। রাজধানী স্থানান্তর করার ক্ষেত্রে তিনি কি ভূমিকা পালন করেছিলেন? রাজধানী ছিল মুর্শিদাবাদে, তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করেন। তাহলে কি করেন? রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তর। তাহলে তিনি কি করলেন? রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করলেন। এবং এই স্থানান্তর শুধু এটি একটি খুব সামান্য কাজ ছিল না, এবং এই মুঙ্গের রাজধানীর আশেপাশে তিনি পরিখা খনন এবং রাজধানীকে সুরক্ষিত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেন। রাজধানীর পাশেই গোলাবারুদ অস্ত্র তৈরির কারখানা তৈরি করেন, যেটা ইংরেজদের চোখে এবং ইংরেজদের কাছে একটি খারাপ বিষয়ে পরিণত হয়েছিল, এবং তারা ধরে নিয়েছিল যে এই নবাব মীর কাসিমের সাথে তাদের যুদ্ধ অনিবার্য। এটি বক্সারের যুদ্ধের একটি অন্যতম কারণ। আমরা দ্বিতীয় কারণ জানলাম। এরপরে আমরা আসব তৃতীয় কারণে। তৃতীয় কারণ এখানে যেটা ছিল বক্সারের যুদ্ধের, এই জায়গাটিকে লক্ষ্য করা যায় যে নবাবী আমল থেকেই এই বাংলা, বিহার এবং উড়িষ্যার এই তিনটি জায়গায় ইংরেজরা ব্যবসা বাণিজ্য করত। তবে কোম্পানির ব্যবসা বাণিজ্যের জন্য তাদেরকে দস্তকে কিছু বিধিনিষেধ আরোপ করা ছিল, যেটি মীর কাসিম একবারেই তার স্বাধীনচেতা মনোভাবের কারণে সেটি তিনি আবার পুনরায় ভালোভাবে প্রয়োগ করার চেষ্টা করেন, যার মধ্য দিয়ে ইংরেজদের সাথে তার বিরোধ তুঙ্গে ওঠে। দস্তকে কি কি উল্লেখ ছিল? দস্তকে একটি জিনিস খুব উল্লেখযোগ্যভাবে ছিল, সেটি হলো যেটাই মানে এই বাংলা, বিহার, উড়িষ্যায় ইংরেজ কোম্পানির, ইস্ট ইন্ডিয়া কোম্পানির, বিশেষ করে এই কোম্পানির যারা কর্মচারী আছে, তারা দেশের ভিতরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা কখনো পণ্য পরিবহন আনা নেয়ার কাজটি করতে পারতো না, ক্রয় বিক্রয় করতে পারতো না। শুধুমাত্র কোম্পানির উল্লেখযোগ্য কিছু লোক ব্যতীত সাধারণ কর্মচারী এরা পারতো না। এটি দস্তকে খুব স্পষ্টভাবে উল্লেখ ছিল। কিন্তু সাধারণ কোম্পানির কর্মচারীরা এই দস্তকের বিধিনিষেধ ও নিয়মকানুন তারা কি করে? তারা নিয়মকানুনকে না মেনে তারা পণ্য পরিবহন সহ বিভিন্ন বিষয়ে তারা নিজেরাই ভূমিকা পালন করা শুরু করে, যেটির মধ্য দিয়ে এই মীর কাসিম বাধ্য হয়ে শুল্ক তুলে নিয়ে নেন। সেটি দেশীয় এবং বিদেশি সবার ক্ষেত্রেই এই শুল্ক যেটা ছিল সেটি তিনি তুলে নেন। এর মধ্য দিয়ে দেশীয় বণিক যারা আছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং নবাব বাধ্য হন শুল্ক তুলে নিতে। এই নবাবের সাথে যে এটার মধ্য দিয়ে এই দস্তকে উল্লেখিত যে নিয়মকানুন এগুলো তিনি প্রয়োগ করার মধ্য দিয়ে ইংরেজদের সাথে তার একটি বিরোধ তুঙ্গে ওঠে। তাহলে কি দস্তকে উল্লেখিত নিয়মকানুনের প্রয়োগ। নিয়মকানুনের প্রয়োগ। আমরা তৃতীয় কারণটি জানলাম। এখন চতুর্থ কারণ যেটি ছিল বক্সারের যুদ্ধের, আমরা সেটি জানার চেষ্টা করব। চতুর্থ কারণ,
চতুর্থ কারণটি যেটি ছিল বক্সারের যুদ্ধের, এই বিহারের শাসনকর্তা রামনারায়ণকে নিয়েই এটি সূত্রপাত হয়েছিল। বক্সারের যুদ্ধের ক্ষেত্রে এই বিহারের শাসনকর্তা রামনারায়ণ তার ইংরেজদের প্রতি প্রীতি, ভালোবাসা এবং উপঢৌকন প্রেরণ সহ বিভিন্ন কাজে নবাব মীর কাসিম তার প্রতি ক্ষুব্ধ ছিল এবং বাধ্য হয়ে এই রামনারায়ণকে তিনি পদচ্যুত করেন এবং তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেন, যেটির মধ্য দিয়ে সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার মধ্য দিয়ে তার সাথে এই ইংরেজদের, এবং এটার কারণে বরঞ্চ বিশেষ করে এই ইংরেজরা, এই কোম্পানির যারা আছে তারা এই আমাদের এই বাংলা বিহার উড়িষ্যার নবাব মীর কাসিমের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারাও এজন্য যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। তারাও বুঝতে পারে যে মীর কাসিমের সাথে তাদের যুদ্ধ অনিবার্য। তাহলে একটি বিষয় তোমাদের এখানে ক্লিয়ার হলো যে কয়েকটি 4টি কারণ আমি আলোচনা করলাম, যে এই 4টি কারণের মধ্যেই প্রথমত হলো আর্থিক সচ্ছলতা, দ্বিতীয় হলো তিনি যে ইংরেজদের যে একটা আধিপত্য এই প্রশাসন থেকে শুরু করে সব ক্ষেত্রে তিনি এটা কমানোর চেষ্টা করেছিলেন, তৃতীয়ত হলো তিনি দস্তকে উল্লেখিত নিয়মকানুনগুলো প্রয়োগ করার চেষ্টা করেছিলেন, এবং চতুর্থত হলো এই বিহারের শাসনকর্তা রামনারায়ণের প্রতি তার যে পদচ্যুত করা থেকে শুরু করে তাকে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা, এসব কারণেই এই ইংরেজদের সাথে তার বিরোধ তুঙ্গে ওঠে এবং বক্সারের যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। আমরা এখন আলোচনা করব বক্সারের যুদ্ধের ঘটনা সংক্ষিপ্ত আকারে। বক্সারের যুদ্ধের ঘটনা। বক্সারের যুদ্ধের ঘটনা। আমরা বক্সারের যুদ্ধের ঘটনা এখানে আলোচনা করলে যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যে বক্সারের যুদ্ধের প্রাথমিক পর্যায়ে এই যে আমরা উল্লেখযোগ্য কারণগুলো আলোচনা করলাম, এই কারণেই এইসব কারণেই এই ইংরেজদের সাথে তার একটি মনোভাবগত, আদর্শগত, নৈতিকতা দিক দিয়েও সব দিক দিয়ে বিরোধ তুঙ্গে উঠেছিল, এবং এরই ফলাফল হিসেবে এই বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধর প্রাথমিক পর্যায়ে আমরা একটি ঘটনা এখানে লক্ষ্য করি, সেটা হলো এই পাটনার একটি কুঠির ছিল, সেই কুঠিরের শাসক ছিল এলিস, কুঠিরের অধ্যক্ষ। পাটনার পাটনা কুটিরের অধ্যক্ষ ছিল এলিস। সে কি করলো, এই নবাবের নানাবিধ পদক্ষেপ, বিশেষ করে যেসব কারণ আমি আলোচনা করলাম, এই পদক্ষেপগুলো নেওয়ার ফলে নবাবের উপর সে ক্ষেপে গেল। ক্ষেপে যে এই পাটনা কুটিরের অধ্যক্ষ এলিস কি করলো, পাটনা দখল করে নিয়ে নিল। আর পাটনা দখলের পরবর্তী সময়ে নবাব আবার তাকে দমন করার জন্য বাহিনী প্রেরণ করলো। বাহিনী প্রেরণ করে তাকে দমন করলো এবং তাকে পানিশমেন্ট দেওয়া হলো, শাস্তি দেওয়া হলো। যে শাস্তিটা কারা মেনে নেয় নাই, ইংরেজরা মেনে করে পাটনা দখল করছে, এবং পাটনা দখল করার পরবর্তী সময় আবার নবাব মীর কাসিম কি করেছে, তাকে আবার তার উপর কি করা হয়েছে, তাকে দমন করা হয়েছে এবং সেই পাটনা পুনরুদ্ধার করা হয়েছে, যেটি ইংরেজরা মেনে নেয় নাই। মেনে না নিয়ে তারা 1763 খ্রিস্টাব্দের জুলাই মাসে 1763 খ্রিস্টাব্দের জুলাই মাসে খ্রিস্টাব্দের জুলাই মাসে অ্যাডামসের নেতৃত্বে
অ্যাডামসের নেতৃত্বে মীর কাসিমের বিরুদ্ধে তারা কি করলো, যুদ্ধ ঘোষণা করলো। আর এই যুদ্ধ ঘোষণা পরবর্তীতেই কয়েকটি যুদ্ধ হয়, গিরিয়া, কাটোয়া ও উদয়নালার যুদ্ধ। গিরিয়া, কাটোয়া ও উদয়নালার যুদ্ধ। গিরিয়া, কাটোয়া ও উদয়নালার এই যুদ্ধ, তিনটা যুদ্ধেই ছোট ছোট যুদ্ধ ছিল, কিন্তু তিনটা যুদ্ধেই নবাব কি হয়, নবাব পরাজয় বরণ করে। নবাবের পরাজয় বরণ করার কারণে নবাব কি করেন, নবাব গিয়ে অযোধ্যায় আশ্রয় গ্রহণ করেন। কোথায় আশ্রয় গ্রহণ করেন? অযোধ্যায়। অযোধ্যায় আশ্রয় গ্রহণ করেন। অযোধ্যায় কার কাছে আশ্রয় গ্রহণ করেন? অযোধ্যায় আশ্রয় গ্রহণ অযোধ্যায় আশ্রয় গ্রহণ করেন এবং অযোধ্যার শাসক তৎকালীন সময় কে ছিল? সুজা-উদ-দৌলা। 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 সুজা-উদ-দৌলা কাকে আশ্রয় দিল? মীর কাসিমকে। সে কি জন্য আশ্রয় গ্রহণ করলো? তিনটি ছোট ছোট যুদ্ধে পরাজয় বরণ করলো এবং গিয়ে কোথায় আশ্রয় গ্রহণ করলো? সুজা-উদ-দৌলার কাছে অযোধ্যায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো। তৎপরবর্তী সময়ে সে সেখানেই সৈন্যবাহিনী জোগাড় করার চেষ্টা করলো এবং সৈন্যবাহিনী জোগাড় করে আবার যুদ্ধের প্রস্তুতি নিল ইংরেজদের বিরুদ্ধে। সেই ক্ষেত্রে তাকে কে কে সাহায্য সহযোগিতা করেছে এবং কিভাবে যুদ্ধ হয়েছে আমি আলোচনা করছি। অযোধ্যায় আশ্রয় গ্রহণ পরবর্তী সময়ে বুন্দেলখণ্ডের যুদ্ধে মীর কাসিম সুজা-উদ-দৌলাকে বুন্দেলখণ্ডের যুদ্ধে মীর কাসিম সুজা-উদ-দৌলাকে সাহায্য সহযোগিতা করলো এবং এই সাহায্য সহযোগিতার বিনিময়ে সুজা-উদ-দৌলা এই বাংলায়, বিশেষ করে বিহারে যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন মীর কাসিম, সেই যুদ্ধে তাকে সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দিল এবং তার সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতির বিনিময়ে তারা কি করলো? তারা আস্তে আস্তে অগ্রসর হওয়া শুরু করলো। এটা অগ্রসর হতে হতে তারা কোথায় আসলো? অগ্রসর হতে হতে তারা চলে আসলো বিহারের বক্সার নামক স্থানে। বিহারের বক্সার নামক স্থানে। পথিমধ্যে তারা বিহারের বিস্তীর্ণ এলাকা দখল করে নিল এই সুজা-উদ-দৌলা এবং মীর কাসিম। বিহারের বক্সার নামক স্থানে যখন তারা আসলো, এই তাদের সাথে আবার সংযোগ দিল কে? তাদের সঙ্গে আঁতাত গঠন করে সংযোগ দিল এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধকে দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম। দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলম, মীর কাসিম, সুজা-উদ-দৌলা। দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম, মীর কাসিম, সুজা-উদ-দৌলা তিনটি পক্ষ এক জায়গায় হয়ে 1764 সালে বিহারের বক্সার নামক স্থানে কি করলো? বিহারের বক্সার নামক স্থানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলো। আর এই যুদ্ধে সম্পূর্ণভাবে শোচনীয়ভাবে যুদ্ধে পরাজয় বরণ করলো এই
তিন শক্তি অর্থাৎ দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম, মীর কাসিম এবং সুজাউদ্দৌলা, এই তিন বাহিনী একত্রিত বাহিনী ইংরেজদের কাছে পরাজিত হলো। আর এই ইংরেজদের কাছে পরাজয় বরণের মধ্য দিয়েই কি হলো? পরাজয় বরণের মধ্য দিয়েই ইংরেজদের ক্ষমতা, আধিপত্য সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হলো। বলা হয়ে থাকে এই যুদ্ধে পরাজয়ের পরপরই মীর কাসিম পলায়ন করে এবং পলায়নরত অবস্থায় সে 1777 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। কিন্তু এই যে ত্রিশক্তি একত্রিত হয়ে ইংরেজদের সাথে পারল না, এই যুদ্ধের এই না পারার কারণেই কি হলো? ইংরেজদের আধিপত্য পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হলো। আমি তোমাদের এখানে একটি উক্তি দিচ্ছি। ঐতিহাসিক জেমস স্টিফেন্স একটি উক্তি করেন। ঐতিহাসিক জেমস স্টিফেন্স জেমস স্টিফেন্স একটি উক্তি করেন, যে উক্তিটি অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেন যে ব্রিটিশ শক্তির উৎপত্তি হিসেবে উপমহাদেশে পলাশীর যুদ্ধ অপেক্ষা পলাশীর যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অধিকতর গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এটি বলতে পারি যে ব্রিটিশ শক্তির উৎপত্তি হিসেবে উপমহাদেশে পলাশীর যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অধিকতর গুরুত্বপূর্ণ। এই ঐতিহাসিক জেমস স্টিফেন্স এই উক্তিটি করার পিছনে মূল কারণটি ছিল পলাশীর যুদ্ধে এখানে বিশ্বাসঘাতকতা থেকে কূটকৌশলের যতটুকু প্রয়োগ হয়েছিল, কিন্তু বক্সারের যুদ্ধে ফাইনালি কূটকৌশল থেকে শুরু করে যুদ্ধের সামরাস্ত্র থেকে শুরু করে সব কিছু মিলিয়ে এই বাংলায় প্রথম পলাশীর যুদ্ধের মধ্য দিয়ে ইংরেজরা ক্ষমতা নিয়েছিল, স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, কিন্তু এর পূর্ণাঙ্গ সূর্যের অস্তমান বা সূর্য অস্তমিত হওয়াটা আমরা দেখতে পাই এই বক্সারের যুদ্ধের মধ্য দিয়েই ব্রিটিশরা বুঝতে পারে, বিশেষ করে ইংরেজরা বুঝতে পারে যে এই উপমহাদেশে দিল্লি থেকে শুরু করে বাংলা, বিহার, উড়িষ্যা এবং অযোধ্যা সব জায়গায় তাদের প্রতিপক্ষ বলে আর কেউ নাই, এবং তারা তাদের এই উপমহাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের ক্ষমতা সম্পর্কে তারা বুঝতে পারে। এটার মধ্য দিয়েই ইংরেজরা তাদের আধিপত্য বিস্তার লাভ করতে সক্ষম হয়। আমরা বক্সারের যুদ্ধের গুরুত্ব কয়েকটি পয়েন্ট আলোচনা করি। বক্সারের যুদ্ধের গুরুত্ব। বক্সারের যুদ্ধের গুরুত্ব আমরা একটি একটি করে পয়েন্ট আলোচনা করব। বেশ কয়েকটি গুরুত্ব রয়েছে বক্সারের যুদ্ধের।
এই বক্সারের যুদ্ধ আসলে কতটুকু গুরুত্ব বহন করে এবং এর মধ্য দিয়ে যে ইংরেজরা তাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হলো, আমরা এই বিষয়গুলো একটু সংক্ষেপে আলোচনা করব। বক্সারের যুদ্ধের প্রথম গুরুত্ব ছিল সাম্রাজ্য প্রতিষ্ঠার মূল ভিত্তি। সাম্রাজ্য প্রতিষ্ঠার মূল ভিত্তি, সাম্রাজ্য প্রতিষ্ঠার মূল ভিত্তি রচনা করেছিল ইংরেজরা এই বক্সারের যুদ্ধের মধ্য দিয়েই। আর এজন্যই বলা হয় যে বক্সারের যুদ্ধ পলাশীর যুদ্ধ অপেক্ষা অধিকতর গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কারণ ছিল, দ্বিতীয় বক্সারের যুদ্ধের গুরুত্ব ছিল প্রকৃত যুদ্ধ। আমরা দেখতে পাই এটি আসলে প্রকৃত যুদ্ধ ছিল আসলে এটি, কারণ পলাশীর যুদ্ধে নানাবিধ কূটকৌশল বা বিশ্বাসঘাতকতার বিষয় ছিল, কিন্তু এখানে তিন পক্ষ একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধে পরাজয় বরণ করে, যার ফলাফল ছিল, এবং এই বক্সারের যুদ্ধের ফলাফলের ভিত্তিতেই 1765 সালে ইংরেজরা বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এই জন্য এটাকে বলা হচ্ছে প্রকৃত যুদ্ধ। তৃতীয় গুরুত্ব ছিল মীর জাফরের প্রত্যাবর্তন। মীর জাফরের প্রত্যাবর্তন বলতে, যখন গিরিয়া, কাটোয়া, উদয়নালার যুদ্ধে পরাজয় বরণ করার পর অযোধ্যায় আশ্রয় গ্রহণ করলো মীর কাসিম, তখন ইংরেজরা মীর জাফরকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল এবং মীর কাসিমের যত রকমের তার নির্দেশ, নীতিমালা, শাসনের প্রয়োগ ক্ষেত্রে তার শাসনতান্ত্রিক যেসব আদেশ ছিল সেগুলোকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়া হয় এই মীর জাফরকে শাসন ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত করার মধ্য দিয়ে। এবং সর্বশেষ যেটি করা হয়, তার নাবালক পুত্র নাজিমুদ্দৌলাকে বাংলার সিংহাসনে বসানো হয়। কার পুত্র? মীর জাফরের পুত্র, মীর জাফরের নাবালক পুত্রকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। চতুর্থত কারণ, শাসন ক্ষেত্রে আধিপত্য। চতুর্থ নম্বর গুরুত্ব হচ্ছে শাসন ক্ষেত্রে আধিপত্য। একটি বিষয় আমরা এখানে স্পষ্ট ক্লিয়ার যে শাসন ক্ষেত্রে আধিপত্য বিরাজের ক্ষেত্রে কি হয়েছিল, শাসনক্ষেত্র আধিপত্য বিরাজের ক্ষেত্রে ইংরেজরা স্বাভাবিকভাবেই বাংলায় মীর জাফরকে এবং অন্যান্য নবাবকে, তার পুত্রকে নামে মাত্র নবাব হিসেবে রেখে তারা সমস্ত প্রকারের শাসনতান্ত্রিক সুযোগ সুবিধা থেকে শুরু করে আধিপত্য বিস্তার থেকে শুরু করে সব কিছুতেই তারা সর্বেসর্বা হয়ে ওঠে। এই জন্যই বলা হচ্ছে শাসন ক্ষেত্রে এই বক্সারের যুদ্ধের অন্যতম একটি ফলাফল বা গুরুত্ব হচ্ছে তাদের শাসন ক্ষেত্রে আধিপত্য বিরাজ বৃদ্ধি পায়। পঞ্চম যেটি কারণ ছিল অর্থনৈতিক, পঞ্চম গুরুত্ব অর্থনৈতিক আধিপত্য। অর্থনৈতিক আধিপত্য। অর্থনৈতিকভাবে তারা অনেক লাভবান হয় এই বক্সারের যুদ্ধ পরবর্তী সময়ে। 26 লক্ষ টাকার বিনিময়ে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে রবার্ট ক্লাইভ। এই যুদ্ধ পরবর্তী সময়ে 26 লক্ষ টাকার বিনিময়ে 26 লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ। উড়িষ্যার দেওয়ানি লাভ। এই দেওয়ানি লাভ কারা করে? ইংরেজরা। আর এইভাবেই তারা নবাবকে নামে মাত্র নবাবে রেখে
তারা বাকিটুকু কি করলো, বাকিটুকু অর্থনৈতিক আধিপত্য বিস্তারে মনোযোগী হলো, 1765 সালে দেওয়ানি লাভ করলো এবং এভাবে তারা অর্থনৈতিকভাবেও সচ্ছল হওয়া শুরু করলো। এটি ছিল বক্সারের যুদ্ধের অন্যতম গুরুত্ব। তারপরে গুরুত্ব হচ্ছে 6 নাম্বার, সাম্রাজ্যের প্রসার। সাম্রাজ্যের প্রসার। তারা কি করলো, সাম্রাজ্যের প্রসার শুরু করে দিয়ে দিল। এটার মধ্য দিয়ে তারা বুঝতে পারলো যে অযোধ্যার শাসনকর্তা থেকে শুরু করে দিল্লির সম্রাট এবং বাংলা, বিহার, উড়িষ্যার শাসক মীর কাসিম তো যুদ্ধেই পরাজয় বরণ করে সে পলায়ন করলো। তারা ইংরেজরা বুঝতে পারলো এখানে তাদের সঙ্গে যুদ্ধ বা তাদের সঙ্গে পেরে ওঠার মতো ক্ষমতা বা শক্তি এখানে নাই। এজন্য তারা কি করলো, সাম্রাজ্যের আরও প্রসার বাড়ানোর জন্য চেষ্টা করতে থাকলো। সপ্তম যেটি গুরুত্ব সেটি হলো দেওয়ানি লাভ। সপ্তম, দেওয়ানি লাভ। আমি একটু আগেই তোমাদের সামনে বলেছি যে তারা বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করলো এবং এই দেওয়ানি লাভের মধ্য দিয়ে তারা আর্থিকভাবে সচ্ছলতা প্রকাশ পেল। তারা আর্থিকভাবে সচ্ছল হওয়া শুরু করলো এবং এর মধ্য দিয়েই তারা বাংলা, বিহার, উড়িষ্যা সহ সমগ্র ভারতবর্ষে তাদের সাম্রাজ্যবাদী চেতনা এবং সাম্রাজ্যবাদী কাজকর্ম বৃদ্ধি করা শুরু করেছিল এবং এর মধ্য দিয়ে তারা পুরো ভারতবর্ষে আস্তে আস্তে দখল করে নিয়েছিল এবং 1947 সাল পর্যন্ত তাদের এটি বিরাজমান ছিল। প্রথমে কোম্পানির হাতে ক্ষমতা ছিল, পরে আস্তে আস্তে এটি ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। তোমরা পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে সব কিছুই জানতে পারবা যে বক্সারের যুদ্ধ পরবর্তী সময়ে আর কি যুদ্ধ আছে এবং আর কি ঘটনা প্রবাহ আছে, এগুলো আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। এই বক্সারের যুদ্ধ বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই যুদ্ধের মধ্য দিয়ে ইংরেজরা তাদের পূর্ণাঙ্গ আধিপত্য বিস্তার করতে সক্ষম হয় এবং বাংলার স্বাধীন দেশপ্রেমিক একজন মহানায়ক নবাব মীর কাসিম যুদ্ধে পরাজয় বরণ করে এবং তিনি পালিয়ে যান। পরাজয় বরণ করে 1777 সালে তার মৃত্যুবরণ হয়। এর মধ্য দিয়ে এই বক্সারের যুদ্ধের মধ্য দিয়েই ইংরেজদের যে আধিপত্য বিস্তার লাভ করে তা পরবর্তীতে আরও বেগবান হয়। আমি যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো বাসায় স্টাডি করবে এবং করোনাকালীন সময়ে খুব সাবধানে থাকবে। আর আশা করি তোমরা আমি যে বিষয়গুলো আলোচনা করেছি এগুলো ভিডিওগুলো টেনে টেনে দেখে সেগুলো তোমরা স্টাডি করার চেষ্টা করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা করি। আল্লাহ হাফেজ। কয় মিনিট হচ্ছে?